এদিকে আজকের সবচেয়ে বড় খবর, এবার ইরানের পারমাণবিক প্রস্তুতি। ইউরেনিয়াম নিয়ে কড়া বার্তা মোজতবা খামেনির। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইউরেনিয়াম নিয়ে এক চুলো ছাড় দেবে না ইরান। প্রয়োজনে আরো ভয়ঙ্কর ও নতুন অস্ত্র দিয়ে আমেরিকার বুক ঝাঁঝরা করবে খামেনির সেনারা। এমন বিস্ফোরক বার্তাতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন চাপ আর ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেও নিজেদের অবস্থানে অনড় তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো হবে না। একই সঙ্গে ইরানের দাবি, তাদের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এখনো কোনো যুদ্ধে ব্যবহারই করা হয়নি। এদিকে আরও বেশি দূরত্বে হামলা চালানোর জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। কূটনীতি ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে নামবে ইরানের মিসাইলের বহর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের এবারের হামলা থেকে আর রেহাই পাবে না মার্কিনীদের সামরিক স্থাপনা, এমনকি বাদ পড়বে না ইউরোপ অঞ্চলও। কিন্তু কোন অস্ত্র দিয়ে পশ্চিমাদের ঘায়েল করতে চলেছে ইরান? দেশটি কি তাহলে নতুন কোন শক্তিশালী সমরাস্ত্র তৈরি করেছে? কূটনীতি ব্যর্থ হলেই আবারও গর্জে উঠবে যুদ্ধের ময়দান, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। তবে এবারের যুদ্ধে ইরান কয়েক গুণ বেশি শক্তি নিয়েই ময়দানে নামবে বলে ধারণা সমরবিদদের। কিন্তু যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে নতুন কোন রণকৌশল তৈরি করেছে তেহরান? প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্রগুলো কি ইউরোপ অঞ্চলেও হামলা চালাতে সক্ষম? এদিকে আবারও আমেরিকার বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো ইরান। লন্ডভন্ড মার্কিন ঘাঁটি, বহু মার্কিন সেনা হতাহত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওই অঞ্চলের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস। তবে এই ঘাঁটি ঠিক কোথায় অবস্থিত তা উল্লেখ করেনি তারা। এদিকে এবার কি অমরত্ব লাভ করতে যাচ্ছেন পুতিন? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সিলিকন ভ্যালির ধনকুবেরদের মতো এবার মৃত্যুর অমোঘ নিয়মকে চ্যালেঞ্জ করতে কয়েক বিলিয়ন ডলারের এক মহাযজ্ঞ শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ল্যাবরেটরিতে কৃত্রিম অঙ্গ তৈরি থেকে শুরু করে শুকরের দেহে মানুষের অঙ্গ, সবকিছুর মিশেলে নেমেছেন নিজের অমরত্ব লাভের এক রহস্যময় অভিযানে। কিন্তু এই অমরত্ব কি শুধুই কল্পবিজ্ঞান, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাষ্ট্রীয় গোপন এজেন্ডা? এদিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে একাধিক হামলা চালিয়েছে আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নাল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে, সেই চুক্তি নিয়ে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে চাপের ভেতরে থাকা ব্যক্তিটি কে? আপনারা কি বলতে পারেন? আপনাদের কি মনে হয়, ইরানের প্রেসিডেন্ট, বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বা ইরানের স্পিকার, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, নাকি জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট, নাকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? কে পৃথিবীর সবচেয়ে বেশি চাপে থাকা ব্যক্তি কে? আজকের আলোচনাতে একদম পুরোপুরি এই বিষয়টা নিয়েই মোটামুটি আলাপ করব। চুক্তির বিভিন্ন দিক নিয়ে, কেন চাপে, যে ব্যক্তি চাপে সে ব্যক্তি কেন চাপে, এবং আসলে তার সামনে করণীয় কি, চুক্তি হলে কি হবে, না হলে কি হবে, এভরিথিং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইউরেনিয়াম নিয়ে এক চুলো ছাড় দেবে না ইরান। প্রয়োজনে আরো ভয়ঙ্কর ও নতুন অস্ত্র দিয়ে আমেরিকার বুক ঝাঁঝরা করবে খামেনির সেনারা। এমন বিস্ফোরক বার্তাতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন চাপ আর ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেও নিজেদের অবস্থানে অনড় তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো হবে না। একই সঙ্গে ইরানের দাবি, তাদের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এখনো কোনো যুদ্ধে ব্যবহারই করা হয়নি। ফলে কূটনৈতিক আলোচনার আড়ালে নতুন সংঘাতের আশঙ্কা এখন আরো তীব্র হয়ে উঠেছে। পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে আরো কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি নির্দেশ দিয়েছেন, দেশের হাতে থাকা 60% পর্যন্ত ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো যাবে না। বর্তমানে ইরানের কাছে 440 কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তেহরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিলে ইরান আরো দুর্বল হয়ে পড়বে এবং ভবিষ্যতে আমেরিকা ও ইসরায়েলের হামলার ঝুঁকি বেড়ে যাবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পক্ষ থেকে সন্তোষজনক জবাব না এলে খুব দ্রুত আবারও হামলা চালানো হতে পারে। তিনি দাবি করেন, যে কোনো সময় নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে পেন্টাগন। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই পাল্টা প্রতিক্রিয়া আসে তেহরান থেকে। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এর আগে কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিতেই দেয়া হয়েছে, অর্থাৎ নতুন কোনো হামলা হলে ইরানও ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর 8 এপ্রিল কার্যকর হয় যুদ্ধবিরতি। এরপর থেকেই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রস্তাব আদান প্রদান চললেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব ওয়াশিংটন পাঠালেও তা এখনো পর্যালোচনা করছে তেহরান। এই অচলাবস্থা নিরসনে আবারও কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইসলামাবাদ। চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের এবারের হামলা থেকে আর রেহাই পাবে না মার্কিনীদের সামরিক স্থাপনা, এমনকি বাদ পড়বে না
ইউরোপ অঞ্চলও। কিন্তু কোন অস্ত্র দিয়ে পশ্চিমাদের ঘায়েল করতে চলেছে ইরান? দেশটি কি তাহলে নতুন কোনো শক্তিশালী সমরাস্ত্র তৈরি করেছে? কূটনীতি ব্যর্থ হলেই আবারও গর্জে উঠবে যুদ্ধের ময়দান, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। তবে এবারের যুদ্ধে ইরান কয়েক গুণ বেশি শক্তি নিয়েই ময়দানে নামবে বলে ধারণা সমরবিদদের। কিন্তু যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে নতুন কোন রণকৌশল তৈরি করেছে তেহরান? প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্রগুলো কি ইউরোপ অঞ্চলেও হামলা চালাতে সক্ষম? যুদ্ধ পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করতেই নামবে ইরানের সামরিক বাহিনী। যদিও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি বিভিন্ন জটিল বিষয়ে সমাধানের পথ খুঁজতে ইরানের সাথে আলোচনা চলমান রেখেছে মার্কিন প্রশাসন। তবে আলোচকরা অগ্রগতির কথা জানালেও সামরিক সংঘাত কমে আসার তেমন কোনো লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক সময়ে কমপক্ষে 2 দফায় ইরানের বন্দর আব্বাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনা ছড়িয়েছে তেহরানের। মার্কিনীদের লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হুঙ্কার, চলমান কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলেই শক্তিশালী সামরিক বিকল্পের পথকেই বেছে নেবে তেহরান। আর ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC তো জানিয়েই দিয়েছে, পুনরায় সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের বাইরেও সেই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের এমন সব স্থাপনায় ইরান আঘাত হানবে যা কল্পনা করতে পারবে না মার্কিন প্রশাসন। দিকে যুদ্ধের ময়দানের এই উত্তাপ যে কোনো ক্রমেই কমছে না, তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দেওয়া সাম্প্রতিক হুঁশিয়ারিতেই ফুটে উঠেছে। এ প্রসঙ্গে ইরানের সরকারের শীর্ষ এই ব্যক্তি বলেছেন, সম্ভাব্য যে কোনো যুদ্ধে চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আমাদের সামরিক বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করেই মার্কিনীদের ঘায়েল করার জন্য রণকৌশল সাজিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কিন্তু পুনরায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে কি কি পদক্ষেপ নিতে পারে ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সংঘাতের পাশাপাশি কৌশলগত অবস্থান থেকেও ইহুদিবাদীদের ঘায়েল করছে ইরান। হরমুজ প্রণালীতে অবরোধের মাধ্যমে মার্কিনীদের অর্থনৈতিক ক্ষতি সাধন করে প্রতিরোধমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে তেহরান। আর এই সাফল্যে উৎসাহ পেয়ে ইরান এখন আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সাহায্যে ইরান এখন বাব আল মান্দাব প্রণালীর উপরও প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে, যা ইউরোপ ও আরব দেশগুলোর মাঝে সংযোগকারী আরেকটি প্রধান ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এটিতেও ইরান অবরোধ তৈরি করলে বিশ্বব্যাপী পশ্চিমাদের প্রভাবে ভাটা পড়বে, ধসে পড়বে তাদের অর্থনৈতিক পরিস্থিতিও, এমনটাই দাবি বিশ্লেষকদের। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওই অঞ্চলের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস। তবে এই ঘাঁটি ঠিক কোথায় অবস্থিত তা উল্লেখ করেনি তারা। কুয়েত জানিয়েছে তারা আকাশপথে শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি প্রতিহত করেছে। দেশটিতে একটি মার্কিন ঘাঁটি রয়েছে। অবশ্য কুয়েত এই হুমকি কোথা থেকে এসেছে তা স্পষ্টভাবে জানায়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালীর ওপর ইরানের বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করার পাশাপাশি কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে একটি সামরিক স্থাপনায় হামলা করেছে। নতুন করে ছড়িয়ে পড়া এ উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে ফেলেছে হুমকির মুখে। গত 3 দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, আত্মরক্ষার স্বার্থেই এই হামলাগুলো চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বন্দর আব্বাসের যে স্থাপনাটিতে হামলা হয়েছে সেখান থেকে পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ইরানি সংবাদ মাধ্যম জানায়, শহরটির পূর্ব দিকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। সেন্টকম তাদের এই পদক্ষেপকে পরিমিত, সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া ব্যবস্থা হিসেবে বর্ণনা করে জানায়, তাদের বাহিনী ইরানের 4টি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি তৈরি করেছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর তথ্য অনুযায়ী IRGC দাবি করেছে, তারা এমন একটি আমেরিকান বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে যেখান থেকে বন্দর আব্বাসে হামলাটি পরিচালনা করা হয়। মানুষের অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে নাকি অমরত্ব অর্জন করা সম্ভব। গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন একটি ঘরোয়া আলাপচারিতা ফাঁস হয়ে যায়। অনেকে একে 2 বয়োবৃদ্ধ শাসকের খেয়ালি গল্প বলে উড়িয়ে দিলেও অনুসন্ধান বলছে এটি কেবল সাধারণ আড্ডা ছিল না। পুতিন মূলত ক্রেমলিন সমর্থিত দীর্ঘায়ু ও বার্ধক্যরোধ সংক্রান্ত এক উচ্চাভিলাষী রাষ্ট্রীয় বৈজ্ঞানিক প্রকল্পের বিবরণ দিচ্ছিলেন, যা বর্তমানে রাশিয়ার প্রধান ফ্ল্যাগশিপ প্রজেক্ট। সিলিকন ভ্যালির ধনকুবের জেফ বেজোস বা স্যাম অল্টম্যানদের মতো 73 বছর বয়সী পুতিনও দীর্ঘদিন ধরে বার্ধক্যরোধ গবেষণায় আগ্রহী। তবে রাশিয়ায় এই আকাঙ্ক্ষা এখন রাষ্ট্রীয় অধিকার। পুতিনের $26 বিলিয়ন নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা কোষের বার্ধক্য ধীরগতি করার জিন থেরাপি তৈরি করছেন। রাশিয়ার উপবিজ্ঞান মন্ত্রী ডেনিস সেকিরনস্কির মতে, এই ওষুধ বার্ধক্যের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রতিশ্রুতিশীল মাধ্যম। 2024 সালে উন্মোচিত এই প্রকল্পের মূল লক্ষ্য 2030 সালের মধ্যে গবেষণাগারে কৃত্রিম অঙ্গ তৈরি করে 1,75,000 মানুষের জীবন বাঁচানো। এই প্রকল্পে মূলত 2টি অভিনব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে: জীবন্ত টিস্যু 3D বায়োপ্রিন্টিং এবং জেনো ট্রান্সপ্লান্টেশন, যার মাধ্যমে জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ বিশেষ জাতের ছোট শূকরের শরীরের মানুষের অঙ্গ তৈরি করা হবে। ইতোমধ্যে রুশ বিজ্ঞানীরা ইঁদুরের থাইরয়েড ও মানুষের তরুণাস্থি বায়োপ্রিন্ট করার দাবি করেছেন। জানা গেছে, পুতিনের এই দীর্ঘায়ু অভিযানের নেতৃত্বে রয়েছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ 2 জন ব্যক্তি। একজন হলেন পুতিনের মেয়ে মারিয়া ভরনৎসোভা, যিনি একজন হরমোন বিশেষজ্ঞ। তিনি এই জিন প্রযুক্তি কর্মসূচির তদারকি করছেন। অন্যজন হলেন বিতর্কিত পদার্থবিদ মিখাইল কভালচুক।
পুতিনের এই অভিযান নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞানীদের মনে গভীর সংশয় রয়েছে। পশ্চিমা গবেষণার মতো এই প্রকল্পের কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। দেশ থেকে রুশ বিজ্ঞানী আলেকজান্ডার অস্ট্রোভস্কি বলেন, আন্তর্জাতিক প্রকাশনা না থাকা মানে কোনো বাস্তবসম্মত ফলাফল নেই, এগুলোকে স্বপ্ন বলাই ভালো। তবে বার্ধক্যকে জয় করার এই আকাঙ্ক্ষা রুশ শাসকদের জন্য নতুন কিছু নয়। 1920-এর দশকে সোভিয়েত বিজ্ঞানী আলেকজান্ডার ভগনাদভ রক্ত পরিবর্তনের মাধ্যমে তারুণ্য খুঁজতে গিয়ে 55 বছর বয়সে মারা যান। পুতিন খালি গায়ে শিকার করে বা বরফ শীতল পানিতে ডুব দিয়ে নিজের চিরতরুণ ইমেজ ধরে রাখতে চাইলেও রাশিয়ায় পুরুষদের গড় আয়ু মাত্র 68 বছর। এদিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে একাধিক হামলা চালিয়েছে আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি। এতে বোঝা যায় সংঘাতে আমিরাতের সম্পৃক্ততা আগে যতটা প্রকাশ করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি গভীর ছিল। সূত্রের বরাতে বলা হয়, যুদ্ধের শুরু থেকেই ইরানের ভেতরে হামলা চালানো হয় এবং এপ্রিলের যুদ্ধবিরতির পরও তা অব্যাহত থাকে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় এবং ইসরায়েলের গোয়েন্দা সহায়তা ছিল বলে দাবি করা হয়েছে। লক্ষ্যবস্তু হিসেবে কেশাম ও আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস, লাভান দ্বীপের তেল শোধনাগার এবং আসালুইহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে টার্গেট করা হয়। এসব হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আবুধাবি ও আশপাশের শহর, বিমানবন্দর এবং তেল স্থাপনাগুলো ছিল তাদের প্রধান লক্ষ্য। প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় 2800 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আমিরাতকে লক্ষ্য করে। এই সংঘাতে আমিরাতের অর্থনীতি বড় ধাক্কা খায়। বিমান চলাচল ব্যাহত হয়, পর্যটন কমে যায় এবং শেয়ার বাজারে প্রায় $120 বিলিয়ন ক্ষতি হয়। উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যেও বিভাজন দেখা দেয়। সৌদি আরব গোপনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলে প্রতিবেদনে দাবি করা হয়, আমিরাতের অভিযান পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। পরিস্থিতি জটিল হলে আমিরাত কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকে পড়ে এবং ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দেয়। তবে একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, এই সংঘাত উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে, সেই চুক্তি নিয়ে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে চাপের ভেতরে থাকা ব্যক্তিটি কে? আপনারা কি বলতে পারেন? আপনাদের কি মনে হয়, ইরানের প্রেসিডেন্ট বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরানের স্পিকার, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, নাকি জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট, নাকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? কে পৃথিবীর সবচেয়ে বেশি চাপে থাকা ব্যক্তি কে? আজকের আলোচনাতে একদম পুরোপুরি এই বিষয়টা নিয়ে মোটামুটি আলাপ করব। চুক্তির বিভিন্ন দিক নিয়ে, কেন চাপে, যে ব্যক্তি চাপে সে ব্যক্তি কেন চাপে, এবং আসলে তার সামনে করণীয় কি, চুক্তি হলে কি হবে, না হলে কি হবে, এভরিথিং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমি যে প্রশ্ন তুলেছি সেই প্রশ্ন আমার ভেতরেও আছে এবং আমি নানাভাবে বোঝার চেষ্টা করেছি যে আসলে এই চুক্তি যে হয়ে যাচ্ছে, একেবারে অনেক সময় ঘোষণা চলে আসছে চুক্তি হয়ে গেছে, কে কি পাচ্ছে সব পরিষ্কার, কিন্তু তারপরেও চুক্তি হচ্ছে না। কারণ কি? শুধু তাই না, আপনারা খেয়াল করুন, গতকালকে যখন খবর বেরিয়ে পড়লো যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে এবং চুক্তি হয়ে গেছে, জাস্ট এখন সময় ব্যাপার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করে দিলেই চুক্তি ফাইনাল। এবং এই চুক্তিতে সই করবেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 2 ঘন্টা মিটিং করেছেন, 2 ঘন্টা। তারপরেও তিনি চুক্তিতে সই করতে পারেননি, কোনো সই ছাড়াই এই মিটিং শেষ হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প একটা জায়গায় সিদ্ধান্তে আসতে পারেনি। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে সমঝোতা কিন্তু হয়েছে ইরান এবং আমেরিকার কর্মকর্তাদের ভেতরে বা মধ্যস্থতাকারীদের সহায়তায় সমঝোতা কিন্তু একটা হয়েছে। সেই সমঝোতা হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প তাতে সই করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প যাদেরকে নিয়োগ করেছেন আলোচনার জন্য, তারা সমঝোতায় পৌঁছার পরেও ডোনাল্ড ট্রাম্প তাতে সই করছে না। বাধা কোথায়? বাধা যেখানে, সেই আলোচনাটা আমি করছি। আমি প্রথম প্রশ্ন জবাব এখানেই আমি দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে চাপে থাকা ব্যক্তিটির নাম সম্ভবত ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, ইরান ইসরায়েল আমেরিকার যে ত্রিমুখী সংঘাত, যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে তো প্রচন্ড রকমের উত্তাপ ছড়িয়ে পড়েছে, টেনশন, অর্থনৈতিক সংকট, ভূ রাজনৈতিক সংকট, কূটনৈতিক সংকট, আস্থার সংকট, যুদ্ধ, হতাহতের ঘটনা, কত কিছু, এত কিছু হতে 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 আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, সেই জায়গা থেকে কিন্তু একটা চুক্তির প্রত্যাশা করা হচ্ছে। এবং এই চুক্তিটা সবচেয়ে বেশি চাইছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো সংকটের ভেতরে, একটা সংকট হচ্ছে যে তিনি নির্বাচনের আগে বারবার বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ সব শেষ করে দেবেন, খুব দ্রুত সব সমাধান করে দেবেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধই তো তিনি 24 ঘন্টার ভেতরে বন্ধ করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন প্রায় 1.5 বছর হতে গেল, সেই যুদ্ধ বন্ধ করতে পারেননি। শুধু যুদ্ধ বন্ধই করতে পারেননি তা না,
তিনি বরং নতুন যুদ্ধে জড়িয়ে গেছে এবং যে যুদ্ধের প্রয়োজন ছিল না। ইরানের সাথে আমেরিকা যে 2 দফা যুদ্ধে জড়ালো, এই যুদ্ধের তো আসলে কোনো প্রয়োজন ছিল না, অথচ তিনি গর্বভরে বলেছেন এই যুদ্ধ আমি শুরু করেছি, আমার অনুমতি নিয়ে ইসরায়েল যুদ্ধ করেছে। কত কথা, অহংকারের কথা, গর্বের কথা। এবং কারণ কি, তিনি ফটাফট বেশ কিছু ইরানি কর্মকর্তাকে হত্যা করতে পেরেছিলেন, সেটা ছিল তার একটা ক্রেডিটের ব্যাপার। কিন্তু দীর্ঘমেয়াদে যে কি হবে, এর পরিণতি কি হবে, সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন। এবং ডোনাল্ড ট্রাম্পকে নানানভাবে উস্কানি দিয়ে ফুসলিয়ে ফাঁদে ফেলে নেতানিয়াহু এবং ইসরায়েল বা ইসরায়েলি লবি এই যুদ্ধে নামিয়েছে। যুদ্ধে নামানোর কারণ কি? যুদ্ধে নামানোর মূল কারণ হচ্ছে ইসরায়েল মনে করে যে ইরানের হাতে যে পরমাণু কর্মসূচি রয়েছে, তারা পরমাণু বোমা বানিয়ে ফেললে সেটা চিরতরে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর একটা হুমকি হবে। কারণ ইসরায়েল তো খুব ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে তার বসবাস। এই ছোট্ট ভূখণ্ডে যদি ইরান কখনো একটা পরমাণু বোমা মারতে, এক বোমাতেই শেষ, 10টা লাগবে না। মোটামুটিভাবে পরিস্থিতি এইরকম। নেতানিয়াহু এই বিষয়টা ভাবে, কিন্তু এর পেছনে আরো গভীর কথা আছে। সেটা হচ্ছে এই যে যেহেতু ইসরায়েল এবং আমেরিকা ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানকে প্রধান শত্রু হিসেবে গণ্য করে আসে এবং পুরো মধ্যপ্রাচ্যে তাদের যত প্ল্যান পরিকল্পনা, তাদের যে অবস্থান, সমস্ত সবকিছু পথে সবচেয়ে প্রধান বড় বাধা হচ্ছে ইরান। এই ইরানকে যদি একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে যায়, ইরানের সমস্ত ক্ষমতা, সামরিক সক্ষমতা এবং তাদের এই যে বিপ্লবী সরকার, এগুলো যদি বদলে দেওয়া যায়, তাহলে তাদের পথে আর বড় কোনো বাধা থাকে না। ইরানকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে তা কিন্তু না। এদের মূল সমস্যা হচ্ছে যে ইরানের বিপ্লবী সরকার এবং ইরানের এই সামরিক সক্ষমতা। ইরানের বিপ্লবী সরকার থাকলে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আর যদি ইরানের বিপ্লবী সরকার না থাকে তাহলে ইরানের যতই সামরিক সক্ষমতা থাকুক, পুতুল সরকার বসে দিলে আর কোনো ঝামেলা নেই। আর পুতুল সরকার বসিয়ে দিলে তখন তো অতটা সামরিক সক্ষমতা তারা রাখবে না, যেমন সিরিয়াতে করেছে। সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর একদম সেখানে যে নতুন সরকার এসে, জুলানির সরকার বা সারা, তাদের হাতে কিন্তু আর সেই সিরিয়ার যে সামরিক সক্ষমতা ছিল তা নেই। ইসরায়েল কয়েকদিনের ভিতরে বোমা মেরে সমস্ত সবকিছু ধ্বংস করে দিয়েছে। ইরানে যদি বিপ্লবী সরকার পরিবর্তন করা যায় তাই করবে। তো সেক্ষেত্রে সরকার পরিবর্তন করতে পারলেই আসল কথা। এই জন্য ওই পরমাণু কর্মসূচি টুচি যত যায় কিছু, ওগুলো সাইড আলোচনা। মূল আলোচনা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার থাকলেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন রকমের প্রক্সি সংগঠন করে তুলবে বা তাদেরকে সাপোর্ট দেবে, যা ইসরায়েলের জন্য খুবই বিপদের কারণ। আবার ইরানের যে সামরিক সক্ষমতা, সামরিক বাহিনী, তারাও ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। বিকজ ইরানে বিপ্লবী সরকার আছে, তারা ইসরায়েলকে কোনো মতেই মানতে চায় না এবং ইরান তো ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করেই না, বরং সাথে সাথে আরো মনে করে যে এই আল কুদস মুক্ত করা তাদের দায়িত্ব, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মুক্ত করা তাদের দায়িত্ব। পৃথিবীর বহু দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও বা এরকম ভাবে মনে করে যে ঠিক আছে 2 রাষ্ট্রভিত্তিক একটা সমাধান হতে পারে, ইসরায়েল ইসরায়েলের জায়গায় থাক, ফিলিস্তিন ফিলিস্তিনের জায়গায় থাকুক। কিন্তু ইরান মনে করে ইসরায়েল হচ্ছে একেবারে দখলদার একটা রাষ্ট্র, অর্থাৎ ফিলিস্তিন ভূখণ্ড দখল করে সেখানে রাষ্ট্র গঠন করেছে, এটা হতেই পারে না, মুসলমানদের প্রথম কিবলা মুক্ত করতেই হবে। ইরান এইটা মনে করে, যার কারণে ইরান এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব, এটা কিন্তু পৃথিবীর আর কোনো দেশের সাথে এই দ্বন্দ্ব নেই। ধরুন সিরিয়া, মিশর বা অন্য যত আরব দেশের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, তাদের সাথে এই আরব জাতীয়তাবাদ, আরবদের ভূখণ্ড দখল করেছে, এটা আমাদের ভাই ফিলিস্তিনিরা, এই সমস্ত চেতনা থেকে, আরব চেতনা থেকে আরব জাতীয়তাবাদ, এটা সেটা। কিন্তু ইরানের ফিলিংসটা ভিন্ন জায়গা থেকে, মুসলমানদের প্রথম কিবলা দখলকারী দেশ এবং ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলকারী দেশ। ইরান কিন্তু আরব কোনো দেশ না, ইরান তো পারস্য, সেই পুরনো ইতিহাসের পারস্য, আরব না। আরব আর পারস্য আলাদা আলাদা সভ্যতা। কিন্তু ইরান এইভাবে ভাবে যে এটা মুসলমানদের প্রথম কিবলা যেখানে, সেটা দখল করে রেখেছে ইসরায়েল। এবং শুধু তাই না, ইসরায়েলকে এবং আমেরিকাকে দুটোকেই মনে করে ইরান যে মধ্যপ্রাচ্যে যত রকমের গোলযোগ, হাঙ্গামা, দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতা, সমস্ত সবকিছুর পিছনে এদের হাত। ফলে এদেরকে মোকাবেলার জন্য ইরান দীর্ঘদিন ধরে প্রস্তুত হয়েছে এবং এখন তো যুদ্ধ করছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যুদ্ধ করছে। আর ইসরায়েল ভাবে যে এই মধ্যপ্রাচ্যে বা পৃথিবীতে তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি যে, সেটা হচ্ছে ইরান। যার কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে চাইলেও ইসরায়েল এবং ইসরায়েলের যে লবি আছে আমেরিকায়, তারা কিন্তু বাধা দিচ্ছে। কি বলছে তারা? ইসরায়েলের যারা অনেক বেশি কট্টর মন্ত্রী, তারা সবাই বলছে যে কোনো মতেই ইরানের সাথে চুক্তি হতে পারে না। ইরানের সাথে চুক্তি হলেই ইরানের ওই পরমাণু কর্মসূচি তারা বন্ধ করবে না, তারা রাখবেই, ইউরেনিয়াম তারা রাখবেই, তারপরে তাদের হাতে সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবেই। সেক্ষেত্রে একমাত্র পথ হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে একদম এই দেশটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করা, অর্থাৎ ইরানের সরকার পরিবর্তন করতেই হবে। এটাই হচ্ছে আসল কথা। এই যে পরমাণু কর্মসূচি টুচি, এই সমস্ত কিন্তু পরের কথা, পরের আলোচনা। আমি বলেছি যে যেহেতু ইরানের ইসলামী বিপ্লবী সরকার প্রথম এবং প্রধান সমস্যা ইসরায়েলের সামনে, সেই কারণে এই বিপ্লবী সরকারকেই সরাতে হবে। এবং তারা কিন্তু প্রথমে ইরানের সরকার পরিবর্তন করার কথাই বলেছিল যে 2 থেকে 3-4 দিনের ভিতরে ইরানের রেজিম চেঞ্জ করবে। রেজিম চেঞ্জের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, এটা আলোচনা ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, যুদ্ধ করতে এসে, ইরানের যুদ্ধ করতে এসে মার্কিন সেনারা ভীষণভাবে বিপদে পড়ে গেছে এবং ইসরায়েলের পরামর্শ মতো এই যুদ্ধে এসে ডোনাল্ড ট্রাম্প দেশের ভিতরে ভয়ঙ্কর বিপদে পড়েছে, পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে তার দলের ভিতরে, দেশের জনগণ পছন্দ করছে না। শুধু তাই না, এই মুহূর্তে আমেরিকায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ইহুদিদের বিরোধিতা করছে, ইহুদি বিরোধী মনোভাব এই মুহূর্তে সবচেয়ে বেশি। এর আগে কখনো আমেরিকায় এত বেশি ইহুদি বিরোধী মনোভাব ছিল না। শুধু তাই না, সারা দুনিয়ায় ইহুদি বিরোধী মনোভাব চূড়ান্ত আকার ধারণ করেছে এই যুদ্ধকে কেন্দ্র করে। গাজা যুদ্ধ, লেবানন যুদ্ধ, এগুলো তো ছিলই, আর ইরানের সাথে এই যুদ্ধের ঘটনায় আরো বেশি বেড়েছে সেটা। সেক্ষেত্রে না ইরানের সরকার পরিবর্তন করতে পারছে, না ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারছে, বরং এই যুদ্ধ করতে এসে নতুন বিপদ তৈরি হয়েছে কি
এই যে হরমুজ মন্ডলী এতদিন উন্মুক্ত ছিল, এখন এই যুদ্ধ করতেছে, হরমুজ মন্ডলীর গলা টিপে ধরেছে। পৃথিবীর সমস্ত তেলের 1/5 তেল গ্যাস এই দিক দিয়ে রপ্তানি হয়, সেগুলো সব বন্ধ। এখন সারা বিশ্ব তেলের ক্রাইসিসে, অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়েছে। আবার ওপাশে এই সংকট আমেরিকার মাটিতেও পৌঁছে গেছে, সেখানেও তো বিপদ। এখন চুক্তি না করে যদি যুদ্ধ করে ইরানের সাথে, তাহলে তারা জিততে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। অনেক যুদ্ধ করেছে, যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং যে পরিমাণে সেনা মারা গেছে, হতাহত হয়েছে, এটা আমেরিকা কল্পনাও করতে পারে। সেক্ষেত্রে আমেরিকার জনগণ ক্ষেপে যাচ্ছে, আমেরিকার রাজনীতিবিদরা ক্ষেপে যাচ্ছে। আবার সামরিক কর্মকর্তারাই যুদ্ধ করতে চাইছে না, অন্যায় যুদ্ধ বলে। তুলসী গ্যাবার্ডের মতো লোক বা জো কেন্টের মতো লোক, যারা একেবারেই হোয়াইট হাউসের কোর কমিটির লোক, তারা সব